দেখে নেব খেলার সময় শিরোনাম। উত্তর কোরিয়া ম্যাচের আগে ফুরফুরে মেজাজে নারী ফুটবলাররা অনুশীলন শেষে ঘুরে দেখলেন সিডনির বিখ্যাত অপেরা হাউস। চাপমুক্ত রাখতে আয়োজন জানালেন তাভিত আওয়াল। উত্তর কোরিয়ার বিপক্ষে হবে আফ্রিদাদের আসল পরীক্ষা। এ ম্যাচেই ঠিক হবে লাল সবুজের এশিয়ান কাপের জার্নি। মন্তব্য কিরণের, অতিরিক্ত প্রত্যাশা না করার অনুরোধ। উপযুক্ত লোক নেই বুলবুলের বোর্ডে। বিশ্বকাপ সহ ঘরোয়া ক্রিকেট ইস্যুতে ব্যর্থ বিসিবি। মন্তব্য সুজনের। সাকিবের মামলা নিষ্পত্তির কাজ চলছে দ্রুত গতিতে, জানালেন আসিফ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের। রাখা হয়নি বাবর আজমকে। প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেলেন 6 ক্রিকেটার। শুরুতে নারী ফুটবলের খবর। এশিয়ান কাপে উত্তর কোরিয়া ম্যাচের আগে সিডনি অপেরা হাউস, হারবার ব্রিজ ঘুরে দেখলেন আফেইদা ঋতুপর্ণারা। নারী ফুটবলারদের চাপ মুক্ত রাখতেই এমন উদ্যোগ নেন বাফুফের সভাপতি তাভিত আওয়াল। এশিয়ান কাপ খেলতে এসে এমন সুযোগ পেয়ে খুশি বাংলাদেশ দলের ফুটবলাররাও। সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। সিডনির অপেরা হাউস ইতিহাস গড়া অর্জনের পর বিশ্বের অন্যতম নান্দনিক স্থাপত্য নিদর্শনের বিশালতার মাঝে আফিদা ঋতুপর্ণারা। চীনের বিপক্ষে ম্যাচের পর পাহাড় সমান চাপ নেমে গেছে নারী ফুটবলারদের উপর থেকে। সামনে উত্তর কোরিয়ার বিপক্ষে পাড়ি দিতে হবে আরো বন্ধুর পথ। তবে দলগত শক্তি আর লাল সবুজকে বিশ্ব মঞ্চে তুলে ধরার স্বপ্নে বিভোর ওরা। দলকে চাপমুক্ত রাখতে ভিন্ন উদ্যোগ বাফুফে সভাপতির। ফুটবলারদের নিয়ে হাজির হন রয়্যাল বোটানিক গার্ডেন সিডনিতে। সবুজে ঘেরা প্রকৃতিতে কিছুটা সময় কাটিয়ে ফুটবলাররা যান সিডনির অপেরা হাউসে। সেখানে সবাই মিলে খুনসুটি আর আড্ডায় মেতে ওঠেন। কখনো ঋতুর ছবি তোলেন সুরভি, আবার কখনো ফটোগ্রাফার বনে যান আফিদা, শামসুন নাহার, তহুরারা। হাসি ঠাট্টায় ফুটবলারদের চাপমুক্ত রাখতেই এমন উদ্যোগ নেন সভাপতি তাভিত আওয়াল। আমরা কোনোভাবেই চাই না যে সিরিয়াসনেসটা আমরা তুলতে পেরেছি সেটা থেকে আমরা সরে দাঁড়াই। আজকে অনেকগুলি ইনজুরি থেকে রিকভারি সেশনও হচ্ছে। তবে আমাদের প্রতিটি নারী দলের অ্যাথলিট যারা আছেন প্রতিজনই ইন্সপায়ার্ড আছেন, খুশি আছেন এবং ওরা পজিটিভ আছে যে আগামী ম্যাচে আরও ভালো খেলতে পারবে। আমরা যেইভাবে প্ল্যানিং করেছিলাম যে আমরা খেলবো, আমাদের নারীরা কিন্তু ঠিক সেভাবেই এক্সিকিউশন করেছে। আমি জানা মতো কোনো আমাদের প্ল্যানিংয়ে নাই যেটা মিস করেছিলাম গত ম্যাচে। তা আমরা এখন বিশ্বাস রাখি যে যেভাবে আমাদের কোচিং স্টাফ একটা গেম প্ল্যান সেট করে, সেই গেম প্ল্যানটাই ওনারা নেক্সট ম্যাচে আবারও রিএক্সিকিউট করতে পারবে। সিডনিতে এদিন আকাশ জুড়ে ছিল তীব্র রোদ। প্রচন্ড গরমের মাঝে স্বস্তি এনে দিতে আইসক্রিম আর হালকা স্ন্যাক্স, সব মিলিয়ে দারুণ সময় কাটে পিটার বাটলারের দলের। এমন চমৎকার উদ্যোগ নেয় বেশ খুশি আফিদা ঋতুপর্ণারা। সিডনির সবুজ ঘাসে আত্মবিশ্বাসী পারফরমেন্সের পর এবার একটু প্রশান্তির সময়। তাই তো বিশ্বের অন্যতম আইকনিক স্থাপনা সিডনি অপেরা হাউস ঘুরে দেখেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সাগরের নীল জল আর পালতোলা নকশার এই স্থাপনা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের জন্য নতুন প্রেরণার উৎস। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এর আগেই অবশ্য নিজেদের রিকভারি সেশন করে নারী ফুটবল দল। সিডনিতে এদিন মারিয়াদের ছিল না কোনো জিম সেশন। দলে কোনো ইনজুরি সমস্যা না থাকায় স্বস্তি কোচিং স্টাফদের মাঝেও। হারলেও গেল ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা গোলরক্ষক কোচ মাসুদ আহমেদের। অস্ট্রেলিয়ার সিডনি থেকে পারভিন আক্তারের আরও একটি প্রতিবেদন। বাংলাদেশ দল আজ জুবলি স্টেডিয়ামে সকালে অনুশীলন করেছে। গতকাল রাতটা বাংলাদেশ দলের জন্য একটা ইতিহাস গড়া ম্যাচের পর চমৎকার একটা রাত কাটিয়েছে ফুটবলাররা। কারণ এমন পারফরমেন্স করবে বাংলাদেশ দল সেটা কিন্তু তারা নিজেরাও ভাবতে পারেনি। একটা উজ্জীবিত অবস্থা বিরাজ করছে দলের মাঝে। কারণ এশিয়ান কাপের আগে সবার মাঝে একটা ধারণা ছিল যে হয়তোবা চীন এশিয়ার এত শক্তিশালী দেশ এবং তারা 9 বারের চ্যাম্পিয়ন, তাদের বিপক্ষে পারফর্ম করতে গেলে হয়তোবা তারা পারবে না। অনেকে তাদেরকে বলেছিল যে 1 হালি 2 হালি গোল হজম করবে, কিন্তু এই 2 গোলে হারের পর কিন্তু দলের মাঝে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।
ভয় কিন্তু দূর হয়ে গেছে। ভয়কে জয় করে এখন যে পারফর্ম করার যে মানসিকতা, এটা কিন্তু ফুটবলাররা তৈরি করতে পেরেছে নিজেদের মাঝে। আজ সকালে দল 1.5 ঘন্টা রিকভারি সেশন করেছে, আজকে কোনো জিম সেশন ছিল না। এবং আজ কিন্তু কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল আমাদেরকে জানিয়েছেন যে গতকাল কিন্তু গোলরক্ষক মিলিকে নেয়ার ব্যাপারটা আসলে হঠাৎ করে হয়নি। তারা 2 মাস আগে থেকেই ভাবছিলেন, এই বিষয়ে পরিকল্পনা করছিলেন যে সবকিছু হঠাৎ করে একটা চমক দেখাবেন। আজকে আমরা টোটালি রিকভারি সেশন করেছি আমাদের ডোমেস্টিক উমেন্স লিগ এবং আমার ট্রেনিং সেশনগুলোতে আমরা ওইভাবেই কাজ করেছি চীনের স্ট্রং পয়েন্টগুলো নিয়ে, যেখানে আমরা মিলির হাইটটাকে কাজে লাগাতে পারি এবং মিলি প্রুফ করছে শি ক্যান প্লে। উত্তর কোরিয়া কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে 9 নম্বর স্থানে আছে এবং উত্তর কোরিয়া কিন্তু এর আগে 3 বার শিরোপা জিতেছে। তো যেহেতু চীনের মতো দলের সঙ্গে এভাবে পারফর্ম করা গেছে, উত্তর কোরিয়াকে এখন আর ভয় পাওয়ার কিছুই নেই, এমনটাই মনে করছে আসলে টিম ম্যানেজমেন্ট। মেয়েরা সুস্থ আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় গুড সাইন, কারণ পরের ম্যাচটা আরও বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা যদি ভাগ্য যদি আমাদের সহায় থাকে, আমরা যদি একটা পয়েন্ট আনতে পারি পরের ম্যাচে, তো আমরা ওইভাবেই মোটিভেট করছি মেয়েদের। বাংলাদেশ দল চেষ্টা করছে শেষ সময়ের অনুশীলনে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য এবং নিজেদেরকে প্রস্তুত করে নেওয়ার জন্য। আগামীকাল আরও একটি অনুশীলন সেশন আছে, সেখানে নিজেদেরকে প্রস্তুত করে নেবে মারিয়া মান্ডারা। প্রতিটা দেশের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যারা এসেছেন তারাও কিন্তু আমাদের বাংলাদেশ দলের ফুটবলারদের প্রশংসা করেছে। ফুটবলাররা আমাদেরকে জানিয়েছেন যে তারা দারুণভাবে আত্মবিশ্বাসী এবং তারা উত্তর কোরিয়ার বিপক্ষেও এভাবে পারফর্ম করে সবাইকে আরও একটা চমক উপহার দিতে চায়। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। উত্তর কোরিয়ার বিপক্ষেই আসল পরীক্ষা। এই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেবে এশিয়ান কাপে বাংলাদেশের জার্নি কেমন হবে, এমন মন্তব্য বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। দলের ওপর অতিরিক্ত প্রত্যাশা না রাখারও অনুরোধ করেন তিনি। এই দলটাকে আরও সুযোগ সুবিধা দিতে পারলে এশিয়ান কাপে আরও ভালো করা সম্ভব হতো বলে মনে করেন নারী উইং চেয়ারম্যান। এশিয়ান কাপে বাংলাদেশ নারী দলের স্বপ্নের মতো অভিষেক, এমন শুরুর পর প্রশংসায় ভেসে যাচ্ছে গোটা দল। নজর কাড়া পারফরমেন্সের জন্য আলাদা করে বাহবা কুড়াচ্ছেন ঋতুপর্ণা, মিলি আক্তাররা। স্বাভাবিকভাবেই বেড়েছে প্রত্যাশার চাপ, কিন্তু বাস্তবতা কি বলছে? চায়নার বিপক্ষে নিঃসন্দেহে দুর্দান্ত ফুটবল খেলেছে পিটার বাটলার বাহিনী। তবে মাত্র একটা ম্যাচের পারফরমেন্স দিয়েই সবকিছু বিচার করা হয়তো সমীচীন নয়। পরের ম্যাচটা বাংলাদেশের উত্তর কোরিয়ার বিপক্ষে, যাদের ঘরেও আছে এশিয়ান কাপের তিনটি শিরোপা। লাল সবুজদের আসল পরীক্ষা এই ম্যাচেই হবে বলে মনে করেন বাফুফে নারী উইং চেয়ারম্যান। স্বপ্ন তো অবশ্যই আমরা দেখব, কিন্তু আমি আপনাকে আজকে বলে দিচ্ছি, চায়নার সাথে যতটা ম্যাচ ইজি হয়েছে নর্থ কোরিয়া ঠিক তার উল্টাটাই হবে, তার চেয়ে অনেক বেশি কঠিন ম্যাচ হবে নর্থ কোরিয়ার। মেয়েদেরকে এই কথাটাই আমি বলেছিলাম যে তোমরা এই যে এশিয়ার টপ 12-এ আসছো এবং তোমরা খেলতে নামবে, তোমাদেরকে দেখে যেন কেউ মনে না করে যে তোমরা সবচেয়ে খারাপ টিম। তোমরা যে এখানে আসতে পারো, এই মঞ্চে আসার যে যোগ্যতা তোমাদের আছে, সেটা তোমাদের খেলায় যেন প্রমাণ হয়। তোমরা হারো, কোনো অসুবিধা নাই, কিন্তু সেটা যেন প্রেস্টিজিয়াস হার হয়। এবারের এশিয়ান কাপের সবচেয়ে তারুণ্য নির্ভর দল বাংলাদেশ। গড় বয়সে অন্য সবার চেয়ে ছোট ঋতুপর্ণারা। পিটার বাটলার এই তরুণদের নিয়ে দেখাচ্ছেন আশার আলো। দল নির্বাচনে ব্রিটিশ কোচের রয়েছে পূর্ণ স্বাধীনতা। এটাও লাল সবুজদের ভালো করার অন্যতম কারণ হিসেবে দেখছে বাফুফে। পিটার বাটলার একদম ডে 1 থেকে আমরা এটা মেনটেন করে এসেছি, যেহেতু আমি, আপনারা জানেন যে উইমেন্স ফুটবলের সাথে সেই 2008 থেকে আসি। তো কখনোই কোচকে ডিকটেট করা হয় না, কোচকে ফুল স্বাধীনতা দেওয়া হয়, সে যাকে খুশি সিলেক্ট করবে। ওখানে টেকনিক্যাল পার্টে কোনো ইন্টারফেয়ারই করা হয় না। স্বল্প সময়ে বাংলাদেশ নারী ফুটবলের উত্থান বিস্ময় জাগানিয়া। ফিফা থেকে শুরু করে গেল ম্যাচের পর এশিয়ান কনফেডারেশনের বড় কর্তারাও ঋতু মিলিদের প্রশংসায় পঞ্চমুখ। সুষ্ঠু পরিকল্পনা আর লক্ষ্য স্থির হলে দ্রুততম সময়ে যে সফলতা মেলে, এ যেন তারই দৃষ্টান্ত। ফিফা তার ওয়েবসাইটেও কিন্তু বলেছিল যে বাংলাদেশের মহিলা ফুটবল এত অল্প সময়ে এই লেভেলে এসছে, এটা রেকর্ড, এটা পৃথিবীর ইতিহাসে রেকর্ড, কোনো দেশ আসে নাই বাংলাদেশ। ইভেন এটা আমরা যখন সাব জিতেছি তখনও আমাদেরকে রিকগনাইজড করেছে এএফসি, ফিফা বোথ, এবং এটাতেও করেছে। তবে এশিয়ান কাপের আগে সর্বোচ্চ প্রস্তুতি নিতে না পারার আক্ষেপও আছে দেশের নারী ফুটবলে, জানিয়ে ভিন্ন মত আছে খোদ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের মাঝেই। যখনই বড় টিমের সাথে খেলবে এবং বাইরে ওই লেভেলে গিয়ে ট্রেনিং করবে, তখন এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার ক্রিকেট। সঠিক প্রক্রিয়ায় হয়নি ক্রিকেট বোর্ডের নির্বাচন। বর্তমান বোর্ডের ভাগ্যে কি আছে তা সময় বলে দিবে, এমন মন্তব্য করেছেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি আরও বলেন, বিশ্বকাপ ও ঘরোয়া লীগ সহ
নানান ইস্যুতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বিসিবি। বুলবুলের বোর্ডে উপযুক্ত লোকের ঘাটতি রয়েছে। ভবিষ্যৎ বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যেই দায়িত্ব নিক, তার কাছ থেকে আরও সাহসী ভূমিকা আশা করেন সাবেক এই বোর্ড কর্তা। ক্রিকেট আঙ্গনে বহুল আলোচিত এক প্রশ্ন, এই বোর্ড কি টিকবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সে গুঞ্জন আরও উস্কে দিলেন বিসিবির সাবেক এই পরিচালক। ইলেকশনে যথেষ্ট ম্যানিপুলেশন হয়েছে, যথেষ্ট সরকারি হস্তক্ষেপ ছিল, সবই ছিল। যেহেতু একটা কেস অলরেডি কোর্টে আছে, তো সেই কেসটা আবার কি পুনরুজ্জীবিত হবে কিনা বা সেটা ডিসিশন কি হবে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে এই বোর্ডের ভাগ্য। এটা তো সময় বলে দিবে আসলে কি হবে না হবে। খালেদ মাহমুদের মতে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হয়নি, আবার দায়িত্ব নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিশ্বকাপটা খেলতে পারিনি, সেটা আমার জন্য একটা সত্যি কথা বলতে গেলে খুবই কষ্টের একটা ব্যাপার। আমরা ঠিকমতো টেবিলে খেলতে পারিনি, আসলে লেগগুলো ঠিকমতো হচ্ছে না, সেটা সবচেয়ে বড় কারণ। আপনি যতই পিসিএল করেন, অদম্য টুর্নামেন্ট করেন, এগুলোতে আপনি একটা লিমিটেড প্লেয়ারকে খেলাতে পারতেছেন, কিন্তু প্রিমিয়ার লিগে 12টা টিমে প্রায় আপনার যদি আপনি 20টা করে প্লেয়ার ধরেন বা আপনি 15টা করে প্লেয়ার ধরলেও 180টা প্লেয়ার, তারা তো এতগুলো ছেলে তো খেলতে পারছে না। মানে আমি খুব সারপ্রাইজ হয়েছি একটা ব্যাপারেই, যে বোর্ডে এতগুলা ফরমার ন্যাশনাল প্লেয়ার্স, ক্যাপ্টেন্স, যখন টাইম কেয়ার ব্যাপারে একটা খারাপ কথা বলা হলো, তখন তারা কেউ রিয়্যাক্ট করলো না। বুলবুল ভাই মানে একটা ভালো দল নিয়ে খেলছে না আসলে। তো ওই দলের মধ্যে যদি টিম স্পিরিট না থাকে বা এক দল যদি একটা লক্ষ্য না থাকে, তাহলে ওই দলে কিন্তু কাজ করাটা খুবই কঠিন। যে যার মতন কথা বলছে, যার জন্য খুশি বক্তৃতা দিতে পারছে। সাম্প্রতিক নানা বিতর্কে অনেকেই মনে করেন বিসিবিতে প্রয়োজন নতুন নেতৃত্ব। যে নামগুলো রয়েছে আলোচনায়, তাদের ব্যক্তিত্ব, অভিজ্ঞতা আর ক্রিকেট ভিশন কেমন, সেগুলো নিয়ে নিজের পর্যবেক্ষণও জানান সাবেক এই বিসিবি কর্মকর্তা। ফারুক ভাই যথেষ্ট এক্সপিরিয়েন্স, নো ডাউট। তাইও ভেরি এক্সাইটিং। আমার ওর সাথে বেশ কিছুদিন কথা হয়েছে বেশ কিছু ব্যাপারে। বিপিএল নিয়ে ওর থিঙ্কিং আছে, বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচার ডেভেলপমেন্টে ওর যথেষ্ট ভালো চিন্তা কিছু আছে। লয় ভাই বিসিবির প্রেসিডেন্ট ছিলেন, উনিও যথেষ্ট বিজ্ঞ ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্বন্ধে। প্রেসিডেন্ট যাতে তার নিজের গার্ডস নিয়ে কাজ করেন, আবার ওই বোর্ড ডিরেক্টরের মধ্যে যাতে পঞ্চপাণ্ডব এরকম না হয়ে যায়। ভবিষ্যতে আবারও দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সুজন। পাওয়ার থাকবে, যারা কাজ করবে বেশিক্ষণ। মাকসুদ আলম খান, সময় সংবাদ, ঢাকা। খুব দ্রুতই দেশের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। ক্রীড়া মন্ত্রণালয় আর বিসিবির যৌথ উদ্যোগে চলছে তার নামে থাকা মামলাগুলোর নিষ্পত্তির কাজ। বুধবার কক্সবাজার গিয়ে এমন মন্তব্য করেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এদিন কক্সবাজার স্টেডিয়াম নিয়েও নানান পরিকল্পনার কথা জানান এই বিসিবি কর্তা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সরকার পরিবর্তনের পর সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা চলছে জোরে সোরে। সাবেক টাইগার অধিনায়কের নামে থাকা মামলাগুলো নিয়েও কথা চলছে নীতি নির্ধারণী মহলে। সাকিবের প্রত্যাবর্তনের প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে বলে জানালেন বিসিবির পরিচালক আসিফ আকবর। খুব দ্রুতই এই অলরাউন্ডার ফিরছেন, প্রত্যাশা এই বুট কর্তার। সাকিবের যে আইনগত বিষয়গুলি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল, আর সেগুলো রিজিউম করার জন্য আমাদের মন্ত্রণালয় এবং বিসিবি একসাথে কাজ করছে। আমরা খুব আশাবাদী, আমরা খুব দ্রুততম সময় সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। কক্সবাজারে ইয়াংস টাইগার অনূর্ধ্ব-18 টুর্নামেন্টে ফাইনাল দেখতে এসে এসব কথা জানান আসিফ। যে ফাইনালে ঢাকা মেট্রোকে ইনিংস ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। উঠতি তারকাদের খেলা দেখে মুগ্ধতা ঝরে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাবিবুল বাশারের কণ্ঠে। বেসিক্যালি এইখান থেকে যারা যারা ভালো খেলেছেন, যেসব আউট অফ সবার মধ্যে 60 প্লেয়ার চলে আসবেন, তাদের নিয়ে একটা টুর্নামেন্ট হবে রাইট আফটার ইয়ার। ওইখান থেকে আমাদের পরবর্তী যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যেটা হবে, সেই প্লেয়ারগুলো এখান থেকে বাছাই করা হবে। এদিন কক্সবাজার স্টেডিয়াম ঘুরে দেখেন বিসিবির কর্তারা। বয়সভিত্তিক আর নারী ক্রিকেট আয়োজন হলেও যেই ভেন্যুতে হচ্ছে না ছেলেদের আন্তর্জাতিক কোনো ম্যাচ, আর এই ব্যর্থতায় জাতীয় ক্রীড়া পরিষদের কাঁধে দায় চাপালেন আসিফ আকবর। এটা একটা আন্তর্জাতিক স্টেডিয়াম বলা হয়, যেটাতে গ্যালারি নেই। তো আমরা বেশ কিছুদিন আগে দেখেছি ক্রীড়া মন্ত্রণালয় একটা প্রজেকশন নিয়েছে এটা আন্তর্জাতিক স্টেডিয়াম করার জন্য, যেখানে অ্যামিউজমেন্ট পার্ক সহ 5 স্টার হোটেল ফ্যাসিলিটি সহ একটা আন্তর্জাতিক স্টেডিয়ামের অবয়ব দেওয়া হবে এখানে। তো এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য গ্যালারি লাগে, অনেক ফ্যাসিলিটিস লাগে।
যেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে শুধুমাত্র এজ লেভেলে খেলাগুলো হচ্ছে এবং নারী ক্রিকেটটা হচ্ছে এখানে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে কক্সবাজার কিন্তু নিয়মিত খেলা হচ্ছে কিন্তু ফোকাসটা হচ্ছে না। এর আগে সোমবার ইয়াংস টাইগার অনূর্ধ্ব 18 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি উপভোগ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স আর ঘুরে দেখেন দেশের অন্যতম নান্দনিক এই ভেন্যুটিও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো যেখানে ডাক পেয়েছেন 6 জন ক্রিকেটার, দলে রাখা হয়নি বাবর আজমকে। গেল টি-20 বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। বাজে পারফরমেন্সের কারণে চরম সমালোচনার মাঝে দল। আগের স্কোয়াড থেকে বেশ কিছু পরিবর্তন এনেছে নির্বাচকরা। ওয়ানডেতে অভিষেক হয়নি এমন 6 ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। আর এই 6 ক্রিকেটার হলেন আব্দুল সামাদ, মাস সাদাকাত, মোহাম্মদ গাজী গড়ি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হোসাইন। অধিনায়কের দায়িত্বে আছেন শাহিন আফ্রিদি। মোহাম্মদ রিজওয়ান আছেন এই স্কোয়াডে। সালমান আলী আগা, আবরার আহমেদ, হারিস রৌফ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ওয়াসিম জুনিয়র, হোসেন তালাদ্দেরও রাখা হয়েছে এই 3 ম্যাচের ওডিআই সিরিজের স্কোয়াডে। 8 মার্চ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে পাকিস্তান। এরপর 11, 13 এবং 15 মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের 3টি ওয়ানডে। দেশের পিছিয়ে পড়া ক্রীড়া ফেডারেশনগুলোর উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিশ্ব মঞ্চে তুলে ধরতে দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় শেষে এই কথা বলেন তিনি। ক্রীড়াঙ্গনের অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে গ্রামীণ জনপদের মাঠগুলো সংস্কার করে দেশের 64টি জেলায় আধুনিক ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। এছাড়াও ফুটসালের সরকারি সহযোগিতার আশ্বাস দেন তিনি। ক্রীড়াঙ্গনকে স্বাবলম্বী করতে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ার কথা জানিয়ে আমিনুল হক বলেন, দেশেই আন্তর্জাতিক মানের ক্রীড়া সামগ্রী উৎপাদিত হবে যা বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সবাই উপস্থিত কর্পোরেট প্রতিনিধিরা প্রতিমন্ত্রীর এই দূরদর্শী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দেশের ক্রীড়া উন্নয়নে অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। গ্রামীণ জনপদে অনেক মাঠ রয়েছে আপনারা জানেন, কিন্তু সেই মাঠগুলো আসলে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আমরা কিভাবে মাঠ তৈরি করতে পারি। আমরা আমাদের উপজেলা পর্যায়ে ইতিমধ্যে আমাদের বেশ কিছু মাঠের বরাদ্দ ইতিমধ্যে রয়েছে, সেগুলোকে আমরা সংস্কার করে সেগুলোকে আমরা ওই এলাকার যুব সমাজ তরুণদের জন্য খেলার উপযোগী মাঠ আমরা তৈরি করে দিব। পাশাপাশি আমাদের স্পোর্টস ভিলেজের একটি ভিশন রয়েছে, সেই স্পোর্টস ইন্ডাস্ট্রি তৈরির মাধ্যমে সেখানে বাংলাদেশের আমাদের যে স্পোর্টস গুডসগুলো বিভিন্নভাবে আমরা বিদেশ থেকে নিয়ে আসি, বা সেগুলো আমরা যদি নিজেরাই তৈরি করে আমরা আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে আমরা যদি বিদেশে রপ্তানি করার সুযোগ পাই এবং সেখানে অনেক আমাদের কর্মসংস্থানের একটি নতুন যাত্রা তৈরি হবে। পাশাপাশি টি-20 বিশ্বকাপের মঞ্চ এখন টকবকে ফুটন্ত করাই। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারত ইংল্যান্ড দ্বৈরথ। একদিকে শিরোপা ধরে রাখার প্রত্যয় টিম ইন্ডিয়ার, অন্যদিকে দীর্ঘ 1 যুগ পর শিরোপার হাতছানি 3 লায়নদের। ঘরের মাঠে অপ্রতিরোধ্য ভারত কি পারবে গত বিশ্বকাপের হারের শোধ নিতে, নাকি টানা দ্বিতীয়বার ফাইনালে উঠবে ক্লিনিক্যাল ইংল্যান্ড? জানা যাবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। স্বপ্ন এখন মাত্র 2 ধাপ দূরে। গ্রুপ 1-এ দাপট দেখিয়ে সেমিফাইনালের মঞ্চে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের 5 উইকেটে হারিয়ে সেমিতে পা রাখা সূর্যের দল এখন টকবগে আত্মবিশ্বাসে। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারটা ছিল কিছুটা ধাক্কা, তবে জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয় প্রমাণ করেছে এই কন্ডিশনে ভারতী রাজা। বিশেষ করে ওয়াংখেড়ের চেনা উইকেটে ভারতীয় ব্যাটাররা যেন আরও বেশি ভয়ঙ্কর।
ভারতের তুরুপের তাস ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন পাওয়ার প্লেতে 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করে প্রতিপক্ষকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেন তারা। অন্যদিকে মিডল অর্ডারে ভরসা সূর্যকুমার যাদব। 359 রান নিয়ে আসরের অন্যতম সেরা রান সংগ্রাহক তিনি। বোলিংয়ে আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা জুটির পেস আর সুইং সামলানোই হবে ইংল্যান্ডের বড় চ্যালেঞ্জ। আমি জানি আমরা এখনো নিজেদের সেরা ম্যাচটা খেলিনি। আমার মনে হয় ছেলেরা তাদের সেরাটা ফাইনালের জন্য জমা করে রেখেছে। ইংল্যান্ডকে নিয়ে আলাদা করে পরিকল্পনার কিছুই নেই। তারা কতটা আক্রমণাত্মক সেটা আমরা জানি। প্রতিপক্ষ যখন ইংল্যান্ড তখন লড়াইটা মোটেও সহজ নয়। হ্যারি ব্রুকের নেতৃত্বে তারা এখন এক ক্লিনিক্যাল মেশিন। গ্রুপ 2-তে প্রতিটা প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে সেমিতে এসেছে থ্রি লায়নরা। মিডল অর্ডারে অধিনায়ক ব্রুক এবং ফিনিশিংয়ে স্যাম কারান, ফিল সল্টরা যে কোনো বোলিং লাইনআপ ধ্বংস করতে সক্ষম। বিশেষ করে আদিল রশিদের ঘূর্ণি এবং লিয়াম ডসনের নিয়ন্ত্রণ ভারতের মিডল অর্ডারকে পরীক্ষায় ফেলবে। আমরা পুরো আসর জুড়ে ভালো ক্রিকেট খেলেছি। ভারতের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমার মনে হয় না ছেলেদের উপর অতিরিক্ত চাপ দেওয়ার কিছু আছে। আমি জানি স্বাগতিক দর্শকরা আমাদের জন্য সময়টা বিষিয়ে তুলবে, কিন্তু এটাকে মাথায় নেওয়া যাবে না। পরিসংখ্যান বলছে শেষ 5 লড়াইয়ের 4টিতেই জিতেছে ভারত, কিন্তু নকআউট পর্বের চাপ সামলাতে ওস্তাদ ইংল্যান্ড। গতবার অ্যাডিলেডে 10 উইকেটের সেই হারের ক্ষত এখনো তাজা ভারতীয় সমর্থকদের মনে। এই ম্যাচে কি তার প্রতিশোধ নিতে পারবে ভারত, নাকি মুম্বাইয়ের দর্শকদের স্তব্ধ করে দেবে ইংলিশ লায়নরা? ক্রিকেট বিশ্বের চোখ থাকবে ওয়াংখেড়ের 22 গজে। কে হবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালিস্ট? উত্তর মিলবে মুম্বাইয়ে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ইরান যুদ্ধের ছায়া, নিরাপত্তা উদ্বেগ আর টিকিট নিয়ে তুমুল আগ্রহ, সবকিছুর মাঝেই 2026 ফিফা বিশ্বকাপের 100 দিনের ক্ষণগণনা শুরু হয়েছে। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে বর্ণিল আলোকসজ্জায় উদযাপন করা হয় বিশ্বকাপের 100 দিনের কাউন্টডাউন। আলাদা অনুষ্ঠান আয়োজন করা হয় মেক্সিকোতেও। নানা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সফল আয়োজনের প্রত্যাশা আয়োজক 3 দেশের ফেডারেশনের শীর্ষ কর্তাদের। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেন, ফিফা বিশ্বকাপই পারে পুরো বিশ্বকাপে ঐক্যবদ্ধ করতে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ঘিরে উন্মাদনা তুঙ্গে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই 3 দেশ যৌথভাবে আয়োজন করছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। 48 দল, 16 হোস্ট সিটি আর 1 মাসেরও বেশি সময় ধরে হবে 104টি ম্যাচ। সব মিলিয়ে নজিরবিহীন আয়োজনের প্রতিশ্রুতি দিচ্ছে ফিফা। ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের সাক্ষী হতে কে না চায়। টিকিট নিয়েও তাই দেখা যাচ্ছে তুমুল আগ্রহ। এখন পর্যন্ত 500 মিলিয়ন টিকিটের আবেদন পেয়েছে ফিফা। এবার বিশ্বকাপ সামনে রেখে শুরু হয়েছে 100 দিনের ক্ষণগণনা। নিউ ইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ফুটবলের শীর্ষ কর্মকর্তারা। ছিলেন নিউ ইয়র্ক নিউ জার্সি হোস্ট কমিটির সিইও অ্যালেক্স লার্সিও। তবে এই আয়োজন ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। এ নিয়ে নানা ধরনের মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। চলমান এই যুদ্ধ বিশ্বকাপে প্রভাব ফেলবে কিনা উঠেছে এমন প্রশ্ন। তবে ফিফা একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজনে কাজ করবে বলে জানান আয়োজক দেশের ফুটবল কর্তারা। অংশগ্রহণকারী সব দেশের জন্য একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজনই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর লক্ষ্য। আমি নিশ্চিত করতে চাই ফিফা ও আয়োজকরা তা বাস্তবায়নে প্রতিশ্রুতি। এটা এমন একটা বিষয় যা ফিফা খতিয়ে দেখবে। আমরা আশা করছি বিশ্বকাপে মেক্সিকোতে সব দেশকেই দেখব। এটা উদ্বেগজনক, কিন্তু আমাদের ফেডারেশন দলের ভালো প্রস্তুতির দিকে জোর দিচ্ছে। টুর্নামেন্টের আয়োজক হিসেবে ফিফার নিরাপত্তা উদ্বেগ আছে, তবে ফিফা এবং সরকারের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। তারাই সবার নিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে মেক্সিকো সিটিতেও 100 দিনের কাউন্টডাউন উদযাপনে আলোক প্রক্ষেপণ করা হয় তোরো লাতিনো আমেরিকানায়। সংস্কার কাজ চলছে ঐতিহাসিক এস্তাদিও আস্তেকায়। 3টে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনে রেকর্ড গড়তে যাচ্ছে এই স্টেডিয়াম। 11 জুন মেক্সিকো সিটি থেকেই শুরু হবে টুর্নামেন্ট, যেখানে স্বাগতিকরা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এদিকে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপ নিয়ে দেখছেন বড় স্বপ্ন। এবারের আসর ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে বলে আশা তার।
এই বিশ্বকাপ ঘিরে পুরো বিশ্বে অন্যরকম আগ্রহ দেখতে পেয়েছি। এর আগে কখনোই এমন অভিজ্ঞতা আমাদের হয়নি। 50 কোটিরও বেশি টিকিটের চাহিদা ছিল, কিন্তু আমাদের কাছে বিক্রির জন্য আছে মাত্র 60 থেকে 70 লাখ টিকিট। ভক্তদের জন্য এখনো কিছু টিকিট আছে। আয়োজন দিয়ে আমরা তাক লাগিয়ে দিতে চাই। আমরা বিশ্বকে একত্রিত করব এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের উপলক্ষ্য দরকার এবং এই বিশ্বকাপ ফুটবলকে ঘিরে পুরো বিশ্বকে অন্যরকম আবেগে একত্রিত করব। যুদ্ধের অনিশ্চয়তা, নিরাপত্তা চ্যালেঞ্জের পরও আয়োজকরা বদ্ধপরিকর সফল একটা বিশ্বকাপ আয়োজনে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে যুদ্ধের কারণে অনিশ্চিত ইরানের 2026 বিশ্বকাপে অংশগ্রহণ। লাশের স্তূপে থমকে গেছে দেশটার সব ধরনের ফুটবল। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে অংশগ্রহণ ইরানের শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধের প্রভাব পড়েছে এএফসি এশিয়ান কাপেও। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সামরিক আঘাতে ইরানে এরই মধ্যে প্রাণ হারিয়েছে 1000-এর বেশি মানুষ। থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা, থমকে গেছে ফুটবলও। অথচ সব ঠিক থাকলে এই মুহূর্তে বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যস্ত থাকতো ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রে দলটার গ্রুপ পর্বের 3 ম্যাচ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে তাদের বিশ্বকাপে অংশ নেয়ার সম্ভাবনাই এখন ক্ষীণ। ইরানের বিশ্বকাপ ভাগ্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের কাছে, তবে ট্রাম্পের দেয়া উত্তরে সহমর্মিতা নয়, বরং ছিল কটূক্তি আর অপমান। আমি সত্যিই পাত্তা দিচ্ছি না ইরান খেলার সুযোগ পাচ্ছে কিনা। আমি মনে করি ইরান এখন পরাজিত দেশ, তারা প্রায় শক্তিহীন হয়ে গেছে। যুদ্ধের প্রভাব পড়েছে চলমান এএফসি এশিয়ান কাপেও। এই টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে ইরান জাতীয় নারী ফুটবল দল। তবে এই মুহূর্তে ফুটবল নয়, দলের সদস্যদের চিন্তা ইরানে থাকা নিজেদের পরিবার আর সেখানকার মানুষদের নিয়ে। অবশ্যই আমরা চিন্তিত ইরানের মানুষ আর সেখানে থাকা আমাদের পরিবারের সুরক্ষা নিয়ে। কেউ যুদ্ধ ভালোবাসে না, তবে এখানে আমরা পেশাদার ফুটবল খেলতে এসেছি এবং সামনের ম্যাচে মনোযোগ রাখার চেষ্টা করছি। যুদ্ধের কারণে বন্ধ হয়ে গেছে ইরানের ঘরোয়া ফুটবল। লিগে থাকা বিদেশি ফুটবলাররা আটকে আছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। এমন পরিস্থিতিতে কবে নাগাদ জীবন স্বাভাবিক হবে সে ব্যাপারেও নেই কোনো নিশ্চয়তা। টানা 4র্থ বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল ইরান। সূচি অনুযায়ী আগামী 15ই জুন লস অ্যাঞ্জেলেসে দলটা নিজেদের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। গ্রুপের বাকি 2 ম্যাচের ভেন্যুও মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ইরান বিশ্বকাপে অংশ না নিলেও ফিফার ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। সময় স্বল্পতায় বিকল্প দল নেওয়ার সুযোগও কম। বিভিন্ন গণমাধ্যমের খবর, ইরানকে বাদ দিয়ে জি গ্রুপে 3 দল খেলানোর প্রাথমিক আলোচনা চলছে ফিফার নীতি নির্ধারণী মহলে। সাব্বির মিথুন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুতের লড়াইয়ে রাতে মাঠে নামছে আর্সেনাল। গানারদের প্রতিপক্ষ ব্রাইটন। অন্যদিকে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এছাড়া আলাদা ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসিও। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঝে 2 ম্যাচ ড্র করে কিছুটা কক্ষবিচ্যুত হয় আর্সেনালের। তবে এরপর টটেনহ্যামের সঙ্গে দাপুটে জয়ের পর চেলসির বিপক্ষে 3 পয়েন্ট নিয়ে আবারও নিজেদের পুরনো রূপে ফিরেছে গানার্স। ইপিএল এর শীর্ষস্থান মজবুত করতে এবার আর্সেনালকে লড়তে হবে ব্রাইটনের বিপক্ষে। লিগ শিরোপার দৌড়ে এগিয়ে যেতে এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না আর্সেনাল বস মিকেল আর্তেতা। দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি। দুর্দান্ত ছন্দে আছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এভারেচি এজে ও বুকায়ো সাকা। সেই সঙ্গে নিয়মিত গোলের দেখা পাচ্ছেন ভিক্টর গিওকেরেস। আর্তেতা শুরুর একাদশেই থাকবেন জুরিয়ান টিম্বার, উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল হ্যানক্যাপিয়ে। তবে মাঠ নিয়ে কিছুটা চিন্তিত আর্সেনাল কোচ। ইনজুরির লম্বা লিস্টে যোগ দিয়েছেন ডেকলান রাইস, তাই জুবেমেন্দির সঙ্গে এই পজিশনে দেখা যেতে পারে নতুন মুখকে। টানা 2 ম্যাচ জিতে তারাও ফিরেছে ছন্দে, যদিও পরিসংখ্যান কথা বলছে আর্সেনালের পক্ষে। গানারদের বিপক্ষে শেষ 4 ম্যাচে জয় তুলে নিতে পারেনি ব্রাইটন।
এদিকে একই সময়ে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। আর্সেনালের সঙ্গে শিরোপার রেইসে আছে সিটিজেনরাও। পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয় তুলে নিতে চায় পেপ গার্দিওলার শিষ্যরা। ইপিএলে এই মুহূর্তে দারুণ সময় কাটাচ্ছে সিটি, টানা 6 ম্যাচে অপরাজিত তারা। তবে ইনজুরির কারণে এই ম্যাচে আর্লিং হল্যান্ডকে দলে পাচ্ছেন না সিটি কোচ পেপ গার্দিওলা। সেই সঙ্গে জেসকো গাভার্দিওলেরও সার্ভিস পাচ্ছে না সিটি। ডিফেন্সে রুবেন দিয়াস, মার্গুইয়ে, ম্যাথিয়াস নুনেস ও আইত নুরি ভরসা। মাঝ মাঠে সিটির দায়িত্ব সামলাবেন বার্নার্ডো সিলভা, রদ্রি ও রেইন্ডার্স। দুর্দান্ত ছন্দে আছেন রায়ান চেরিকি। ওমর মারমুশ, অ্যান্টনিও সিমেনইও থাকবেন আক্রমণ ভাগে। অন্যদিকে রেলেগেশন এড়াতে সিটির বিপক্ষে জয় তুলে নিতে চায় নটিংহ্যাম ফরেস্ট। 28 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে ইপিএলের পয়েন্ট টেবিলে 17 নম্বরে অবস্থান করছে ফরেস্ট। এছাড়া রাতের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে ক্লাবটি। মাইকেল ক্যারিকের অধীনেই বদলে গেছে রেড ডেভিলস। ইপিএলে টানা 11 ম্যাচ অপরাজিত তারা। দুর্দান্ত ছন্দে আছেন ইউনাইটেডের ফরওয়ার্ড বেঞ্জামিন সেসকো। শেষ 8 ম্যাচে 7 গোল এসেছে তার পা থেকে। এই মুহূর্তে ইপিএলের পয়েন্ট টেবিলের 3-এ অবস্থান করছে ম্যান ইউনাইটেড। ক্লাবটির লক্ষ্য আগামী মৌসুমের জন্য চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা। ব্রুনো ফার্নান্দেস, ক্যাসিমিরোদের পারফরম্যান্স নিশ্চিতভাবেই স্বস্তি দিচ্ছে ইউনাইটেড ফ্যানদের। লম্বা সময় পর ধারাবাহিকতায় ফিরেছে রেড ডেভিলস। এদিকে হারের ক্ষত ভুলে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে চেলসি। ইপিএলে টানা 3 ম্যাচ জয়হীন ব্লুজ। তাই জয় ফিরতে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে লিয়াম রোসেনিওর শিষ্যদের। ইপিএলের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে 6 অবস্থান করছে চেলসি। শীর্ষ 5-এ জায়গা করে নিতে অ্যাস্টন ভিলার বিপক্ষে যে কোনো মূল্যে জয় চায় লন্ডনের ক্লাবটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে মাঠ থেকে ছিটকে গেলেন পর্তুগাল ও আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল ফায়ার বিপক্ষে আল নাসরের সবশেষ ম্যাচে চোটে পড়েন তিনি। তবে মাঠের বাইরে গেলেও রোনালদো কবে নাগাদ ফিরবেন তা এখনও স্পষ্ট করে জানায়নি আল নাসর। এক বিবৃতিতে সৌদি ক্লাবটি জানায়, এই মুহূর্তে রোনালদোর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ফেরার দিনক্ষণ চূড়ান্ত না হওয়ায় রোনালদোকে নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বিশ্বকাপের আগে তার এমন ইনজুরি ভাবিয়ে তুলছে পর্তুগিজ সমর্থকদের। তবে ধারণা করা হচ্ছে গুরুতর ইনজুরি না হওয়ায় দ্রুতই মাঠে ফিরবেন CR7। আবারও শেষ মুহূর্তের গোলে কপাল পড়ল লিভারপুলের। টেবিলের তলানিতে থাকা উলভারহ্যাম্পটনের কাছে 2-1 গোলে হেরেছে অলরেডরা। মলিনিউ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু গোলের সুযোগ পায় অলরেডস। যদিও উলভসের রক্ষণ ভেদ করতে পারেননি সালা একিতেকেরা। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। সব রোমাঞ্চ জমা ছিল শেষ দিকে। ম্যাচের 78 মিনিটে রদ্রিগো গোমেস গোল করে লিড এনে দেন উলভসকে। এর 5 মিনিট পরেই মোহাম্মদ সালাহ লিভারপুলের হয়ে সমতা আনেন। ম্যাচের যোগ করার সময়ে আন্দ্রে গোল করে আবারও লিড এনে দেন উলভসকে। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জয় নিশ্চিত হয় টেবিলের তলানিতে থাকা দলটার। এ নিয়ে চলতি মৌসুমে 5 ম্যাচ 90 মিনিটের পর যোগ করার সময় হারল লিভারপুল। প্রিমিয়ার লিগে কোনো দলই যোগ করার সময়ে এত বেশি গোল হজম করার রেকর্ড নেই। 29 ম্যাচ শেষে 48 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে আছে আর্নে স্লটের দল। অন্যদিকে মৌসুমে নিজেদের তৃতীয় জয় পাওয়া উলভস অবস্থান করছে 20 নম্বরে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উত্তর কোরিয়া ম্যাচের আগে ফুরফুরে মেজাজে নারী ফুটবলাররা অনুশীলন শেষে ঘুরে দেখলেন সিডনির বিখ্যাত অপেরা হাউস। চাপমুক্ত রাখতেই আয়োজন, জানালেন তাহভিদ আওয়াল। উপযুক্ত লোক নেই বুলবুলের বোর্ডে। বিশ্বকাপ সহ ঘরোয়া ক্রিকেট ইস্যুতে ব্যর্থ বিসিবি। মন্তব্য সুজনের। সাকিবের মামলা নিষ্পত্তির কাজ চলছে দ্রুত গতিতে, জানালেন আসিফ আকবর। এই ছিল খেলার সময়ের পর প্রবাসের সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ধ্রুব। সাব্বির, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।